এরপরে যেটা আসছে কনভার্টিবিলিটি অফ রুপি। আমাদের এক্সচেঞ্জ রেট সিস্টেম দেখলাম, এবার কনভার্টিবিলিটি অফ রুপি। কনভার্টিবিলিটি মানে কি, আমরা বিদেশে যাব, তো বিদেশে যেতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের টাকাকে কনভার্ট করতে হবে। এক্সচেঞ্জ রেট সিস্টেম কিভাবে হয় জেনেছি, ওই এক্সচেঞ্জ রেটে আমাদেরকে কি করতে হবে, টাকাটাকে কনভার্ট করতে হবে। ইউএসএ যেতে গেলে ডলারে কনভার্ট করতে হবে, এটাকে বলা হয় কনভার্টিবিলিটি অফ রুপি। তো আমরা জানি দুটো অ্যাকাউন্টে হিসাব করা হয় বিদেশের সাথে যে বাণিজ্য হয়, একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ছিল আর একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টে কি কি ছিল আমাদের, ভিজিবল গুডস কেনা বেচা, ভিজিবল সার্ভিস কেনা বেচা। এই ক্ষেত্রে ইন্ডিয়ান রুপি ফুললি কনভার্টিবল। মানে আমি যদি বিদেশ থেকে একটা গাড়ি কিনবো মনে করি, তাহলে এটা গুডস সার্ভিসের মধ্যে আসছে, গুডের মধ্যে আসছে, গুডস ইন ভিজিবল গুডস এর মধ্যে। তাহলে আমি যত টাকা পরিমাণ ইচ্ছা আমি সেটাকে কি করতে পারি, কনভার্ট করতে পারি। গাড়িটার দাম যদি $1,00,000 হয়, তো $1,00,000 আমি কনভার্ট করে নিতে পারি টাকা থেকে। সার্ভিসের ক্ষেত্রেও পারি, যদিও কিছু রেস্ট্রিকশন আছে গভর্নমেন্টের, যে এর বেশি করা যাবে না, এত কিছু করা যাবে না, তাও কারেন্ট অ্যাকাউন্টে হচ্ছে ফুল কনভার্টিবল। বাট ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি কোনো বিদেশ, ক্যাপিটাল অ্যাকাউন্টে কি ছিল, ইনভেস্টমেন্ট, এফডিআই এফআইআই, আমি যদি বিদেশের কোনো একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে যাব, সেক্ষেত্রে আমি ফুললি কনভার্ট করতে পারবো না আমার টাকাটাকে। আমি যদি মনে করি 100 কোটি টাকার কনভার্ট করে ডলারে রূপান্তরিত করে বিদেশি একটা কোম্পানিতে ইনভেস্ট করব, তখন আমার কি আরবিআই থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অনুমতি নিতে হবে। মানে ফুললি ইচ্ছা খুশি আমি কনভার্ট করতে পারি না। ঠিক আছে, তার মানে কি পার্শিয়ালি কনভার্টিবল। ক্লিয়ার? মানে ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্ষেত্রে পারি না উইদাউট পারমিশন, আর কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা পারি কনভার্ট করতে, যত ইচ্ছা টাকা ডলারে কনভার্ট করতে পারি বা বিদেশি মুদ্রায় কনভার্ট করতে পারি। তার মানে কি ইন্ডিয়ান রুপির কনভার্টেবিলিটি আছে কি, পুরোপুরি আছে? পুরোপুরি নেই। কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে পুরোপুরি আছে, বাট ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্ষেত্রে নেই। তার মানে কি ইন্ডিয়ান রুপি ইজ পার্শিয়ালি কনভার্টিবল, মানে আংশিকভাবে রূপান্তরযোগ্য। ঠিক আছে, কারেন্ট অ্যাকাউন্টে আছে, ক্যাপিটাল অ্যাকাউন্টে নেই। আচ্ছা, এই যে কনভার্টের কিছু আইন আছে, সেই আইনের মাধ্যমেই কনভার্ট করা যায়। সেখানে লেখা আছে এই বিষয়ে কনভার্ট করা যাবে, এই বিষয়গুলো কেনার ক্ষেত্রে কনভার্ট করা যাবে না, এক্ষেত্রে অনুমতি লাগবে। সেই আইনটার নাম হচ্ছে ফেরা। 1973 সালে যেটা পাশ করা হয়, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট। ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট। কেন এই রেগুলেট করার প্রয়োজন হয়ে পড়লো, যে দেখা যাচ্ছে বিদেশি কোম্পানিতে ইনভেস্ট করে প্রচুর টাকা পাওয়া যাচ্ছে মুনাফা, আমাদের দেশীয় কোম্পানিতে ইনভেস্ট করে অত টাকা পাওয়া যাচ্ছে না। তাহলে সবাই তো বিদেশে বিদেশে ইনভেস্ট করতে যাবে, তাহলে দেশের তো কোনো গ্রোথ হবে না। সেই জন্য কিন্তু এই যে ক্ষেত্রে রেস্ট্রিকশন গুলো রাখা হয়েছে ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্ষেত্রে। ঠিক আছে, তো এই অ্যাক্টের দ্বারা এটাকে নিয়ন্ত্রণ করা হয়, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট। এর ফুল ফর্মও আসে, কত সালে পাস হয়েছিল, 1973 সালে, এটাও আসে। ফেরা পরবর্তীকালে রিপ্লেস করা হয় আর একটা অ্যাক্ট দিয়ে, যেটার নাম হচ্ছে ফেমা। এই অ্যাক্টের পরিবর্তে এই অ্যাক্টটা হয় 1999 সালে হয় ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। আগেরটা ছিল রেগুলেশন, এটা হচ্ছে ম্যানেজমেন্ট। ঠিক আছে, ফেমা হচ্ছে ফেরার পরিবর্তে আসে, ফেরা 1973, ফেমা হচ্ছে 1999। এখানে জাস্ট দেওয়া হয়েছে কোন ক্ষেত্রে কনভার্টেবিলিটি অন ক্যাপিটাল অ্যাকাউন্ট ট্রানজাকশন, ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্ষেত্রে কোন ক্ষেত্রে কত আমরা কনভার্ট করতে পারবো, কত টাকা, তার কিছু রেস্ট্রিকশন দেওয়া রয়েছে। এগুলো বাড়িতে পড়ে নেবেন, অত ইম্পর্টেন্ট নয় পরীক্ষার জন্য। কারেন্ট অ্যাকাউন্টে কত টাকা কি কনভার্ট করা যায়, সেই সিস্টেম গুলো দেওয়া আছে। ঠিক আছে, যাই হোক, এবার আমরা একটু রিক্যাপ করব যা করলাম। ঠিক আছে, সবাই পার্টিসিপেট করার চেষ্টা করুন। ফার্স্ট কোশ্চেন, ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি অফ দ্য ইন্ডিয়ান রুপি ইমপ্লাইজ। ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি বলতে কি বোঝায়?
কোনটা হবে? ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি মানে কি বোঝায়? ক্যাপিটাল অ্যাকাউন্টে কি ছিল? কোন দেশের এক্সচেঞ্জ, স্টক এক্সচেঞ্জে শেয়ার কেনা বেচা এইসব, তাই তো? বিদেশে যদি আমি শেয়ার কেনা বেচা করতে যাই, ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে সেটা। তাহলে তার মধ্যে কি হবে? এইটা হবে that the Indian rupee can be exchanged for any major currency for the purpose of the trading in financial assets. Financial assets মানে শেয়ার কেনা বেচা, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি কেনার ক্ষেত্রে যদি কোনো রেস্ট্রিকশন না থাকতো, আমরা বলতে পারতাম যে ক্যাপিটাল অ্যাকাউন্টে ইন্ডিয়ান রুপি ফুললি কনভার্টিবল। ওকে, consider the following statement. Full convertibility of the rupee may mean মানে হচ্ছে is free float with other international currency. অন্য কারেন্সির সাথে ফ্রিতেই মানে ফ্লোট করা যায়, কনভার্ট করা যায়। Its direct exchange with any other international currency at any prescribed place inside and outside the country. It acts just like any other international currency. তিনটেই হবে, ঠিক আছে? তিনটেই হবে। এটা দেখুন, দ্য ইন্ডিয়ান রুপি ইজ ফুললি কনভার্টিবল, তাহলে প্রথমটা ভুল। ইন রেসপেক্ট অফ কারেন্ট অ্যাকাউন্ট ট্রানজাকশন, তাহলে এটা ঠিক। তাহলে ইন্ডিয়ান রুপি ফুললি কনভার্টিবল কোন ক্ষেত্রে? কোশ্চেনটা এটা ভুল আছে, দাগ নাম্বারটা এটা হবে না, এটা 1 হবে, 2, 3। ইন্ডিয়ান রুপি ফুললি কনভার্টিবল কোন ক্ষেত্রে? ইন রেসপেক্ট অফ কারেন্ট অ্যাকাউন্ট ট্রানজাকশন, ঠিক আছে। ইন রেসপেক্ট অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট ট্রানজাকশন না, ইন রেসপেক্ট অফ বোথ ক্যাপিটাল এন্ড কারেন্ট অ্যাকাউন্ট ট্রানজাকশন। তাহলে কি হবে? দুটোর ক্ষেত্রেই। তাহলে উত্তর হবে অনলি ওয়ান, ইন্ডিয়ান রুপি ফুললি কনভার্টিবল অনলি ইন কারেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট ট্রানজাকশনের ক্ষেত্রে, ঠিক আছে। Devaluation is said to occur when the exchange rate is, কখন আমরা ডিভ্যালুয়েশন হয়েছে বলবো? যখন এক্সচেঞ্জ রেটটা বাড়বে না কমবে? ডিভ্যালুয়েশন হয়েছে মানে কি এক্সচেঞ্জ রেট বাড়লো না কমলো? চেষ্টা করুন। স্যার কমলো, ডিক্রিজ। যখন এক্সচেঞ্জ রেটটা হচ্ছে ডিক্রিজ করলো, গুড, তখন আমরা বলবো কি মানে ডিভ্যালুয়েট হয়েছে। Which of the following is not the currency included in the SDR? SDR এর মধ্যে কোনটা নেই? কোন কারেন্সিটা? SDR বাস্কেট ছিল IMF এর, সে কোন কোন কারেন্সি ছিল আমরা জানি, কোনটা নেই? জাপানিজ ইয়েন আছে, ইউএস ডলার আছে, চাইনিজ ইউয়ান আছে, তাহলে নেই কোনটা? ব্রাজিল রিয়াল, ব্রাজিলের টাকাটা কিন্তু এর মধ্যে ইনক্লুড নয়। তাহলে উত্তর হবে হচ্ছে ডি। Which among the following alternative exchange rate regime is most popular in the world today? এর মধ্যে কোনটা সবচেয়ে পপুলার? ফ্রি ফ্লোট, ম্যানেজ ফ্লোট, ক্রলিং, ফিক্সড বাট অ্যাডজাস্টেবল এক্সচেঞ্জ রেট। স্যার ক্রলিং তো হবে স্যার, সি। হ্যাঁ, ক্রলিংটা। In the last one decade, which one among the following sector has attracted the highest foreign direct investment inflows in India? কোন সেক্টরে সবচেয়ে বেশি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এসছে ইন্ডিয়ায় লাস্ট কিছু বছরে? স্যার টেলিকমিউনিকেশন। টেলিকমিউনিকেশন, গুড। প্রথমটা এ, টেলিকমিউনিকেশনে সবচেয়ে বেশি ফরেন এফডিআই এসছে। ডিভ্যালুয়েশন অফ কারেন্সি মানে কি? রিডাকশন ইন দ্য ইন্টারনাল ভ্যালু অফ দ্য ডোমেস্টিক কারেন্সি, reduction in the external value of the domestic currency, increase in the increment of the internal value of the domestic currency, reduction in the printing of new currency by the RBI. কি হবে এটা? স্যার আই থিংক এটা ডি হতে পারে স্যার। না, এটা কি হবে?
ডিভ্যালুয়েশন। মানে ডিভ্যালুয়েশন কমে মানে যাওয়া, হচ্ছে স্যার। যখন ঠিক করে। রিডাকশন ইন দ্য প্রিন্টিং অফ নিউ কারেন্সি বাই আরবিআই, ইনক্রিমেন্ট ইন দ্য ইন্টারনাল ভ্যালু অফ দ্য ডোমেস্টিক কারেন্সি, রিডাকশন ইন দ্য এক্সটার্নাল ভ্যালু, এটা বি হবে, অপশন বি, রিডাকশন ইন দ্য এক্সটার্নাল ভ্যালু অফ দ্য ডোমেস্টিক কারেন্সি। ডোমেস্টিক কারেন্সির বিদেশের যে ভ্যালুটা, বিদেশিদের কাছে ভ্যালুটা কমে যাচ্ছে, ঠিক আছে? রিডাকশন ইন দ্য এক্সটার্নাল ভ্যালুটাই তো কমছে, বিদেশিদের কাছে সস্তা হয়ে যাচ্ছে, অফ দ্য ডোমেস্টিক কারেন্সি, ডোমেস্টিক কারেন্সি বিদেশিদের কাছে সস্তা হয়ে যাচ্ছে। ব্যালেন্স অফ পেমেন্ট, balance of payment is an accounting, balance of payment is an accounting statement that records monetary transaction between, কাদের মধ্যে মানিটারি ট্রানজাকশনটাকে ব্যালেন্স অফ পেমেন্টে হিসাব করা হয়? একটা দেশের রেসিডেন্টস অফ এ নেশন এন্ড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, নন রেসিডেন্ট এন্ড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, রেসিডেন্টস অফ এ নেশন এন্ড নন রেসিডেন্টস, নান অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে? রেসিডেন্টস এবং নন রেসিডেন্টস এর মধ্যে যে লেনদেন, দেশের মানুষের সাথে দেশের মানুষ না যারা, মানে সারা পুরো বিশ্বের যা দেশে যা মানুষ আছে তাদের মধ্যে যে লেনদেনটা, মানে সেটাই এক্সপোর্ট ইম্পোর্ট। দেশের মানুষের সাথে পুরো বিদেশের যত লোক আছে তাদের মধ্যে, মানে নন রেসিডেন্ট যারা আছে তাদের সাথে যেটা এক্সপোর্ট ইম্পোর্ট হয় সেটাকেই বলা হয় ব্যালেন্স অফ পেমেন্ট, ঠিক আছে? ব্যালেন্স অফ পেমেন্ট ইউজেস দ্য ড্যাশ সিস্টেম অফ অ্যাকাউন্টিং। কোন সিস্টেমটা? সিঙ্গেল এন্ট্রি, ডাবল এন্ট্রি, ক্যাশ বেসিস না অ্যাকিউরাল বেসিস? স্যার অ্যাকুরেল বেসিস হবে, স্যার। ডবল এন্ট্রি সিস্টেম আমি বলেছিলাম না তখন, ডবল এন্ট্রি। আইএমএফ এ কিভাবে করে? দুটো ও এন্ট্রিতে হ্যাঁ, ডবল এন্ট্রি সিস্টেম। ডবল এন্ট্রি। ব্যালেন্স অফ ট্রেড মানে কি? ডিফারেন্স বিটুইন এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট অফ সার্ভিস, total of export and import of service, difference between export and imports of goods। হ্যাঁ, তাহলে কি হবে? অপশন সি, ডিফারেন্স বিটুইন দ্য এক্সপোর্ট এন্ড ইম্পোর্টস অফ গুডস অনলি, তাই তো, ভিজিবল গুডস, এটাকে ব্যালেন্স অফ ট্রেড বলা হয়। গিফট অর গ্রান্টস রিসিভ ফ্রম আউটসাইড দ্য কান্ট্রি গেট রেকর্ডেড আন্ডার ড্যাশ অফ দ্য অ্যাকাউন্ট। কোন অ্যাকাউন্টে হয়? যে গিফটটা পাচ্ছে না একটা দেশ, সেটা কোন অ্যাকাউন্টে হিসাব করে? গিফট পাওয়াটা তাহলে ক্রেডিট সাইড না ডেবিট সাইড? প্রথমে হিসাব করুন, ক্রেডিট না ডেবিট? এটা ক্রেডিট হলো, তাহলে ক্রেডিট সাইড, ডেবিট দুটো বাদ দিয়ে দিলাম আগেই, দুটো অপশন থাকছে এ আর ডি। ক্রেডিট সাইড কারেন্ট অ্যাকাউন্ট, গুড, অপশন ডি। এরকম কোশ্চেন আসতে পারে, অপশন ডি, ডি ফর ড্যাডি। তারপর দ্য মেজার টেকেন টু ইমপ্রুভ দ্য নেগেটিভ ব্যালেন্স অফ পেমেন্টস ইনক্লুড, মানে এর মধ্যে কোনটা করলে ব্যালেন্স অফ পেমেন্ট যে নেগেটিভ হয় সেটাকে ইমপ্রুভ করা যায়? এক্সচেঞ্জ কন্ট্রোল করলে, এক্সচেঞ্জ রেটটা যদি কন্ট্রোল করে, কারেন্সি যদি ডিভ্যালুয়েট করা হয় তাহলে ব্যালেন্স অফ পেমেন্ট বাড়তে পারে। ইম্পোর্ট সাবস্টিটিউশন, যদি ইম্পোর্ট কমানো হয়, বিদেশ থেকে জিনিস কম কেনা হয়, তাও ব্যালেন্স অফ পেমেন্ট বাড়তে পারে। কোনটা হবে? স্যার এক্সচেঞ্জ কন্ট্রোল হবে, আই থিংক সো। অল অফ দ্য অ্যাবাভ। দেখো, এক্সচেঞ্জ যদি কন্ট্রোল করে, মানে দাম দাম কমানো বাড়ানো করা হয় রুপিসের, রুপিসের সাপেক্ষে বিদেশের, সেটা দিয়েও কন্ট্রোল করা যাবে, বিদেশে থেকে ইনভেস্টমেন্ট বাড়ানো যাবে যদি দাম কমিয়ে দেওয়া হয়। কারেন্সি ডিভ্যালুয়েট যদি হয়, ওই একই জিনিস, রুপির দাম কমিয়ে দেওয়াটাই ডিভ্যালুয়েশন। সেটা করলেও কি হবে? বিদেশের কাছে আমাদের জিনিস সস্তা হয়ে যাবে, ওরা আরো বেশি করে আসবে জিনিস কিনতে, তাহলে আমাদের এক্সপোর্ট বাড়বে। এক্সপোর্ট বাড়লে মানে আমাদের ক্রেডিট সাইডে বেড়ে যাচ্ছে, বিদেশি মুদ্রা আসছে, আমাদের লাভ হবে, ব্যালেন্স অফ পেমেন্ট ইমপ্রুভ হবে। ইম্পোর্ট সাবস্টিটিউশন মানে একই জিনিস, এক্সপোর্ট বাড়ানো, ইম্পোর্ট কমানো। আমি ইম্পোর্টটাকে, দেশে কি করলো, ইম্পোর্টটাকে আরো কস্টলি করে দিল। আগে একটা গাড়ি ইম্পোর্ট করতে গেলে আমাদের কাস্টম ডিউটি বা ট্যাক্স দিতে হতো সরকারকে, দেখা যাচ্ছে 1 কোটি টাকা, এবার সেটা সরকার করে দিল 5 কোটি টাকা। তখন তো গাড়ি কি আমরা কিনতে পারবো? গাড়ি কেনার ডিমান্ড কমে যাবে, তাহলে বিদেশ থেকে ইম্পোর্টটা কমে যাবে, ইম্পোর্ট সাবস্টিটিউশন বলে এটাকে। এটা করেও ইম্পোর্ট যদি কমিয়ে আনা যায় তাহলে এক্সপোর্টের দিকে পজিটিভ হবে আস্তে আস্তে। এটা করেও কিন্তু ব্যালেন্স অফ পেমেন্টের পজিটিভ করা যায়। তো অল অফ দ্য অ্যাবভ হবে, ঠিক আছে? সেই জন্য হাউ মেনি টাইমস রুপি ওয়াজ ডিভ্যালুয়েটেড ইন ইন্ডিয়া?
ভারতে কতবার ডিভ্যালুয়েট করা হয়েছে? এই কোশ্চেনটা বলছিলাম না আসে। হ্যাঁ, ডিভ্যালুয়েট করা হয়েছে কতবার? সিঙ্গেল টাইম, টুয়াইস, 3 টাইমস, 4 সিঙ্গেল টাইমস? টাইম হবে স্যার, সিঙ্গেল টাইম হবে স্যার। 4 টাইম। 4 বার ডিভ্যালুয়েট করা হয়েছে রুপিকে। এই যে দ্য ইন্ডিয়ান রুপি ওয়াজ ডিভ্যালুয়েটেড ইন 1949 ফার্স্ট, 1966 এ সেকেন্ড, আর 1991 এ টুয়াইস, দুবার করা হয়েছে 1991 এ। ঠিক আছে, সেই জন্য টোটাল 4 বার। তিনটে ইয়ারে 4 বার, 1991 এ দুবার, 66-তে একবার, 49-এ একবার ডিভ্যালুয়েট করা হয়। বাড়িতে দেখে নেবেন যে কত পার্সেন্ট ডিভ্যালুয়েট করা হয়, কত পার্সেন্ট কমানো হয়, এটা প্রশ্ন আসতে পারে, একটু নেটে দেখে নেবেন। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।